আমার দৃঢ় বিশ্বাস ও এটা নিশ্চয়ই করেছে। আরে আজকালকার ফিল্ম মেকাররা ইন্সপিরেশনের নামে অন্যদের গল্প চুরি করায় সিদ্ধহস্ত। এরকম মানুষদের বেল দেওয়াই উচিত নয়। কেমন আছো তুমি? আমি ঠিক আছি। এই শার্টটা তোমায় খুব মানিয়েছে। এটা পড়ার পরেই আমি অ্যারেস্ট হয়েছিলাম। বাট থ্যাংক ইউ। হ্যালো, তুমি বেল আমার জন্য পেয়েছো, আগে আমায় থ্যাঙ্কস বলো। আগে আমাকে বিশ্বাস করুন, তারপর থ্যাংক ইউ বলবো। তোমায় বিশ্বাস কি করে করি? তোমার গল্প আর ওই গল্প দুটোই তো একরকম। আমি ওটা বুঝতে পারছি না, দুটো সেম কি করে হলো? ওই বইটা দেখাও তো। শ্যাম সিংহ রায়। এসআর পাবলিশার্সে এসআর এর মানে সিংহ রায় হওয়া উচিত। আমি এই ফ্যামিলির ওপর স্টাডি করেছি। শ্যামের মা সাউথ ইন্ডিয়ান আর বাবা বাঙালি ছিলেন। ওদের লাভ ম্যারেজ হয়েছিল, পশ্চিমবঙ্গেই থাকতেন। শ্যামের আরও 3টে ভাই ছিল আর সবার ছোট শ্যাম সিংহ রায় নিজে। পশ্চিমবঙ্গের খড়গপুরে কালিকাপুর গ্রামেও না জন্ম হয়েছিল। তারপর উনি কলকাতার বিখ্যাত লেখক হয়ে ওঠেন আর সামাজিক কাজকর্ম করতেন। 1977-এর পর এনার ব্যাপারে আর কোথাও কোনো ইনফরমেশন নেই। হয়তো উনি মারা গিয়েছিলেন, কিন্তু কোথায় দাহ করা হয়েছিল সেটাও কেউ জানে না। তারপর 1985-এ ওনার বড় 2জন ভাই একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। ওদের মৃত্যুর পর ওদের সন্তানরাই এই কোম্পানিটা চালাচ্ছে। ওরাই এখন তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। এই বইতে শ্যামের পেন্টিংস ছাড়া ওর কোনো ছবি নেই। শ্যামের মা অবাঙালি হলেও শ্যামকে বাংলা ভাষা পড়িয়েছিল, আর শ্যাম এই বইগুলো বাংলাতেই লিখেছিলেন। যেখানে তিনি দেবদেবীর সাথে নাচতে এবং মন্দিরের কাজ সম্পাদন করতে শেখানো হয়। এ বাসু, হ্যাঁ? তোর কান থেকে আবার রক্ত বেরোচ্ছে। কান দিয়ে রক্ত কেন? কখনো কখনো অন্য দুনিয়ায় চলে যায় আর তারপরেও সব ভুলে যায়। আর যখন এটা হয় তখন ওর কান থেকে রক্ত বের হয়। এর আগে এমনটা কখনো হয়েছিল নাকি? হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয়। যেদিন আমাদের ঝগড়া হয়েছিল সেদিনও হয়েছিল। আরেকবার যখন স্ক্রিপ্ট লিখছিলাম, শুটের সময়ও হয়েছিল, আরো কয়েকবার হয়েছিল। ডাক্তারের সাথে কথা বললাম তো উনি বললেন ওর সাথে এসব স্ট্রেসের জন্য হচ্ছে। আসলে প্রথম ফিল্মের শুটিংয়ের জন্য ও রাতে ঠিক করে ঘুমাতেও না। স্ট্রেঞ্জ। ইয়েস ম্যাম, আই রিয়েলি থিঙ্ক সামথিং ইজ রং উইথ হিম। আপনার কি মনে হয়? এই ব্রহ্মাণ্ডে যত রহস্য নিহিত আছে, ঠিক ততটাই মানুষের মনের মধ্যেও আছে। তার মধ্যে অনেক রহস্য এমনও আছে যা অনেকের কাছে অজানা। মানুষের চেতনা হলো রহস্যে ভরা এক সমুদ্র। তাহলে বাসুর রহস্য জানতে হলে কি করতে হবে আমাদের? আমরা একবার ক্লিনিক্যাল হিপনোসিস করে দেখতে পারি। হিপনোসিস? হ্যাঁ, হিপনোথেরাপির মাধ্যমে ব্ল্যাকআউটের সময় বাসুর মনে ঠিক কি চলছে সেটা জানার একটা সুযোগ পাবো। ওকে ম্যাম, অ্যান্ড ওয়ান ফাইনাল রিকোয়েস্ট। এটা একটু সেন্সিটিভ কেস, সেই জন্যই আমি চাই যে এটা আপনিই দেখুন। শিওর।
Our print sales are declined by 23%. Excuse me? Yeah. ও বেল পেয়ে গেছে, লাইট ডিটেকশন টেস্টেও পাস করে গেছে। কাকা, এ গল্প কি শ্যামের গল্প? হ্যাঁ কাকা। হাই বাসু, তোমার সঙ্গে কথা বলার সময় তোমার ব্ল্যাকআউট এক্সপিরিয়েন্সের ডেট আমি নোট করে নিয়েছি। বাসু, এবার আমি প্রসিজার স্টার্ট করব। জাস্ট রিল্যাক্স, একটা লম্বা শ্বাস নাও, তোমার যাবতীয় চিন্তা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের করে দাও। আমার ভয়েসটা ফলো করো আর মনিটরের দিকে তাকাও। এই বইটা তোমার জীবন। তুমি কি জানো আজ কত তারিখ? August 17. তোমার কি সেদিনটা মনে আছে যেদিন তোমায় অ্যারেস্ট করা হয়েছিল? Last Thursday. তোমার ফিল্ম কবে রিলিজ হয়েছিল? July 7th. বাসু, বাসু, আমরা আরেকটু অতীতে ফিরে যাই। তোমার কি নিচের স্ক্রিপ্টের রেজিস্ট্রির তারিখটা মনে আছে? 19 অক্টোবর। আর ওই দিন ঠিক কি ঘটেছিল বাসু? পরের দিন আমার স্ক্রিপ্ট সাবমিট করার কথা ছিল। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই ক্লাইম্যাক্স কমপ্লিট করতে পারিনি। মাথায় প্রচন্ড ব্যথা করছিল, কিছুতেই লিখে উঠতে পারছিলাম না। আমার সারা শরীর যন্ত্রণা করছিল। আর তারপর? কামন বাসু, মনে করো, চেষ্টা করো। তারপর কি হয়েছিল বাসু? কি করেছিলে তুমি? ট্রাই হার্ড বাসু, ইউ ক্যান ডু ইট। রোজি, রোজি? কে রোজি বলো? ওর সঙ্গে তোমার সম্পর্ক কি? আমার স্ত্রী। বাসু, ও আমার স্ত্রী।
আচ্ছা, রোজি কি তোমাকে ওই বাংলা বইটা দিয়েছিল? তখনও এই বই পাবলিশ হয়নি। তুমি ঠিক কি বলতে চাইছো? এটা কোন সালের কথা? 1969। হ্যাঁ। তোমার নামটা কি? শ্যাম সিংহ রায়। হ্যাঁ, এগিয়ে নিয়ে এসো আরেকটু। দিদি গো, একটু জল দাও না। কি হয়েছে? হাত পেতে চাওয়ার থেকে ভালো নিজে গিয়ে জল নিয়ে নাও। আমাদের তো কুয়োর কাছে যাওয়া বারণ। কুয়ো নিজে পালন করেছে নাকি? হয় বৃষ্টির অপেক্ষা করো, নয় নিজেই আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ো। হুম। একজন শূদ্র এই কোর্ট থেকে জল কিভাবে নিতে পারে? মানে और नीचू जाते हैं। সেভাবে দেখলে তো এই জলও আমাদের পায়ের তলা থেকেই আসে। ও নিচু জাতের লোক। তার মানে কি ওর তেষ্টা পায় না? জলের উপর কোনো একটি জাতের অধিকার হয় না। এই মানুষটি এই গ্রামেই বড় হয়েছে আর এই গ্রামেরই অধিবাসী, আর সেই মাটিরই ফসল খায় যা আপনার সন্তান খায়। কিন্তু এ তো অস্পৃশ্য। তাহলে যেই জমি দিয়ে ও হাঁটে সেই জমিতে আপনারা হাঁটেন কেন? একই হাওয়ায় আপনারা দুজনে কেন নিঃশ্বাস নেন? বন্ধ করে দিন। এই মাটি, হাওয়া আর জলই হলো জীবনের মূল চালিকা শক্তি। যখন এরা জাতি প্রথা মানে না, তখন আপনারা কে মানুষের মধ্যে ভেদাভেদ করার? এটা পরাধীন ভারত নয়, এটা স্বাধীন ভারত। ওহো, আম্বেদকর সাহেব এসে গেছেন। এসব কিছু নিজের গল্পে লিখো, সবাই পড়ে নেব। কিন্তু তুই যদি এই জলে হাত দিয়েছিস না, তাহলে তোর ঘর জ্বালিয়ে দেব আর তোকে জ্যান্ত পুড়িয়ে মারবো। আমাকে ক্ষমা করে দিন, আমাদের জল চাই না, আমরা চলে যাচ্ছি। ক্ষমা করে দিন। এখন এই কুয়োটাও অস্পৃশ্য। এখন এটা ওর। যে তৃষ্ণার্ত সে এটা থেকে জল নিয়ে যাক। যে জাতি ভেদে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত থাকুক। এর ঝুপড়ির কাছাকাছি যাওয়ার আগে এটা মনে রাখবে যে তোমার বাড়ি কোথায় আমার জানা আছে। সাবধান।
খুব ভালো, সাবাস। এনো বইগুলো পড়ো। বন্ধু, তুমি আমাদের দলে চলে এসো। একটা গুলি একটা মানুষ মারতে পারে, কিন্তু একটা কলম হাজার মানুষকে বাঁচাতে পারে। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্য গেছে পাতে, কুকু গেছে জল আনতে পদ্মা দিঘির ঘাটে। ওটা পদ্মা নদীর ঘাট, পদ্মা নদীর ঘাট। তোমাদের বাবা আমাকে তোমাদের বয়সেই গানটা শিখিয়েছিল, এভাবেই কোলে বসে শিখেছিলাম। এবার তোমাদের শেখানোর দায়িত্ব আমার। এটা তুমি কি করলে শ্যাম? তোমার দাদা তোমার উপর খুব রেগে আছে। আমি কি করলাম? কি তাই না? দাদাভাই খড়গপুর থেকে ফেরত আসছেন, সাবধান। শোনো, উনি তোমায় যাই বলুক, তুমি কিন্তু কথা বাড়িও না, প্রসাদটা নাও। পুরোহিতদের সাথে বেশি তর্ক করো না। কি হয়েছে বলো তো? এটা আজকের জন্য বলছো, নাকি গতকালের জন্য, নাকি গত পরশুর জন্য? এখানে বসো। তোর কোন রকম ধারণা আছে আজ তুই কি করেছিস? পরিবারের সম্মান ধলিস্যাৎ করেছিস। ওই অস্পৃশ্যটাকে তুই তুলে কিনা কুয়োর মধ্যে ফেলে দিয়েছিস। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস আমাদেরকে সবাই সমাজ থেকে বের করে দেবে। ওই ব্যাপারটা নিয়ে এত ভেবো না দাদা, আমি চলে যাবো এখান থেকে। এটা এমন একটা জায়গা যেখানে মানুষ মানুষকে প্রতারণা করে, আমি এখানে থাকতে পারবো না। যা গিয়ে ওই নিচু জাতিগুলোর সঙ্গেই থাক, আর দেশে নতুন বিপ্লব আনার স্বপ্ন দেখতে থাক। যদি আমি সত্যি সেটাই চাইতাম, তাহলে আমি জঙ্গলে ওদের সাথে গিয়ে থাকতাম, কিন্তু আমার চিন্তা ভাবনা আলাদা। তোমার চিন্তা ভাবনা, তোমার বই কোনোদিন কারুর কোনো কাজে লাগবে না। মানুষের জীবনে চিন্তা ভাবনা নয়, স্বার্থই কাজে জানি আমি, স্বার্থ একটা মহান গুণ। পরিবারের কথা ভাবা এটা তোমার স্বার্থ, আর জগতের কথা ভাবা এটা আমার স্বার্থ। শ্যাম, ওনার উপর রেগে থেকো না, উনি তো বড় ভাই। আমি দাদার উপরে রেগে নেই, রাগ সমাজের উপর। এই সমস্যা শুধু এই গ্রামের সমস্যা নয়, সমগ্র দেশের সমস্যা। একমাত্র সাহিত্যই পারে এই সমাজে বদল আনতে। শ্যাম, আমাকে যেতে হবে, লিখতে হবে। এটা কি সবকিছু রেডি করে রেখেছো? কাউকে বলো না, 3 দিন আগেই টিকিট কেটে নিয়েছি, হাওড়া মেল। এখন তো উৎসব চলছে, শেষ হওয়া পর্যন্ত তো থেকে যাও। উৎসব তো প্রতি বছরই আসবে, কিন্তু এই সময়টা ফিরে আসবে না। এমনিতেও আমি নাস্তিক, রাতে সবাই শুয়ে পড়ার পর বেরোবো। বৌদিকে বলে দিও রসগোল্লা প্যাক করে রাখবে। শ্যাম, ছেড়ে দাও না এসব। এবার খালি ছেড়ে দিলাম। নিজের খেয়াল রেখো, আর পৌঁছে খবর দিও।